দুনিয়ায় সবথেকে মূল্যহীন কাজ হচ্ছে গৃহিণীদের কাজ। গৃহিণীদের কাজের মূল্যায়ন কেউ করতে পারে না। এই যেমন ধরেন, আমি যতদিন না পর্যন্ত বিয়ে করেছি, সংসার ধরেছি, তার আগ পর্যন্ত আমিও আমার মায়ের কাজটাকে মূল্যায়ন করতে পারিনি। আমি আসলে এই কাজটাকে খুব ইজি মনে করেছি। এই কাজটার মধ্যে একটা হিডেন ব্যাপার আছে, মানে গৃহিণীরা যাই করুক না কেন সেই কাজগুলো কারো চোখে ধরা পড়ে না। এই ব্যাপারগুলো সবসময় হিডেন থেকে যায়। কেন জানি সবাই মনে করে এই কাজগুলো আপনা আপনি হয়ে যায়। আপনা আপনি কাপড়গুলো পরিষ্কার হয়ে ভাঁজ হয়ে একেবারে হোয়াইট উপর ভাজে ভাজে চলে আসে। আবার ওই ওই একই বিষয় ধরেন, বিছানাটা এলোমেলো থাকলো, বিছানা নিজে নিজেই সবকিছু গুছিয়ে নেয়। বিছানা গোছানোর জন্য কাউকে প্রয়োজন হয় না। আবার ধরেন থালা বাসনগুলো এঁটো হয়ে রইলো, ওই এঁটো থালাবাটিগুলো ধোয়ার জন্য কাউকে লাগে না। ওগুলো নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে ফেলতে পারে। আর এ কারণে হয়তো বললাম যে দুনিয়ায় সব থেকে মূল্যহীন কাজ হচ্ছে গৃহিণীদের কাজ। গৃহিণীদের কাজগুলো কেউ চোখে পড়ে না। দুনিয়ার সকল কাজের মধ্যেই ম্যানেজমেন্ট দরকার আছে। গৃহিণীদের কাজ কারো চোখে পড়ুক বা না পড়ুক, গৃহিণীরা কাজ করা বন্ধ করে দিলে ঘরের অর্ধেকেরও বেশি অংশ একেবারে এলোমেলো আর উলটপালট হয়ে যাবে। এই কথা যারা বুঝে তারা কখনো গৃহিণীদের কাজ নিয়ে উল্টাপাল্টা কথা বলে না। আর যারা বুঝে না বা বুঝেও না বুঝার ভান ধরে তাদের কথা বাদই দিলাম, তাদেরকে লিস্টেই ধরা দরকার নেই। আজকে অনেকদিন পরে আমি রুটি বানাচ্ছি। অনেকদিন পরে রুটি বানাচ্ছি বলতে কথাটা হলো এইরকম যে কাজের মানুষ বাদ দিয়ে দেওয়ার পর থেকে রুটি বানিয়ে খাওয়ার মতো সময় আমার হয় না। কিন্তু আমি ভীষণ রুটি প্রিয় একজন মানুষ, বলতে পারেন রুটির থেকে বেশি পছন্দ করি পরোটা। কিন্তু ওই যে বললাম সময় হয় না। সকালে ঘুম থেকে উঠতে আমার সচরাচর দেরি হয়ে যায়, এটা প্রত্যেক দিনের কথা। প্রতিদিন আমার দেরি হয়ে যায়। আমি চেষ্টা করি সকালেই ঘুম থেকে ওঠার জন্য, সকালে ঘুম থেকে উঠিও, তারপর ওই যে অলসতা করে বিছানা ছাড়তে দেরি হয়ে যায়। তো আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করেছিলাম, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চেয়েও ছিলাম, বাট পারি নাই। ওই যে দেরি হয়ে যায়, কি করব আর। যাই হোক, দেরি হয়ে গেলেও কোনো সমস্যা নেই। ভাবলাম আজকে একটু দেরি যখন হয়ে গিয়েছে, আর একটু নয় দেরি হলো, রুটি বানাতে আর কতটুকুই বা সময় লাগবে। হাতে না হয় একটু সময় বেশিই লাগলো, 5-10 মিনিট সময় বেশি নিয়ে হলেও আজকে কয়টা রুটি বানিয়ে নিব। তো সব মিলিয়ে হয়তো 7 থেকে 8টা রুটি বানিয়েছি। সবার হয়ে যাবে ইনশাল্লাহ এটাতেই। তো রুটি বানিয়ে এখন রুটি ভাজার পালা। অনেকদিন পরে চুলার উপরে রুটির তাওয়াটা বসলো। তো তাওয়াটাকে গরম করতে দিয়ে আমি এক পাশে চুলায় চা বসিয়ে দিলাম। চাটাও তো জাল হতে সময় লাগবে, তাই না? চা জিনিসটা জাল করে খেতেই ভালো লাগে। জাল ঠিক মতো না হলে চা খেতে ভালো লাগে না, কেমন যেন পানসে পানসে লাগে। এটা হচ্ছে আমার কথা। তো যত বেশি জাল করে খাওয়া যায়, আমি মূলত অনেক বেশি জাল করে চা খেতে পছন্দ করি। পানি পরিমাণ মতো দিয়ে নিয়ে তারপর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটাকে ভালো মতো গলিয়ে নিয়ে নিলাম। আর তারপর এখানে পরিমাণ মতো করে আমি চা পাতি দিয়ে দিব। এখন হচ্ছে চা ফুটতে থাকবে। আর এই যে এই পাশের চুলায় কিন্তু আমার অলরেডি তাওয়া গরম হয়ে গিয়েছে। এখানে আমি 1টা 2টা 3টা করে যে কয়টা রুটি বানিয়েছি সুন্দর করে ভেজে নিব। অনেকদিন পর রুটি বানিয়েছি, কেমন দেখেছেন? আমি রুটির ময়ানটাও ঠিক মতো করতে পারিনি। কিন্তু ব্যাপারটা এমন না যে আমি করতে পারি না, তাড়াহুড়ায় করেছি। একে একে সব কয়টা রুটি ভেজে নিয়েছি। অনেকদিন পর রুটি ভাজার কারণে দুই একটা কেমন পোড়া পোড়াও হয়ে গিয়েছে। দুই একটা না, প্রায় সবগুলাই পোড়া পোড়া হয়ে গিয়েছে। যাই হোক, পেটে গিয়ে সব ঠিক হয়ে যাবে। তো এখন আমি চাটাও প্রায় হয়ে আসছে। এর মধ্যে আমাকে বাহির থেকে ডাক দিচ্ছিল, বললো যে একটু বাইরে আসো, তোমার ভাই আসছে, তো তোমার ভাইয়ের জন্য একটা মোরগ জবাই করে হোক। তো এই যে আমি বাহিরে গিয়ে একটু ফুটেজ নিয়ে আসলাম। এই ফাঁকে চুলায় কিন্তু চা বসিয়ে রেখে এসেছি। বাহিরে এসে একটু গল্প সল্প করলাম। এই যে এই মোরগটা আজকে আমি জবাই করবো আমার ভাই আসার উপলক্ষে। তা আমার ভাই অনেকদিন পর আসছে, তো ওর জন্য যদি একটু অন্য কিছু না করা হয় বা ভিন্ন কিছু না করা হয় তাহলে আমার হয়তো ভালোই লাগবে না মন থেকে। আফটার অল আমার ভাই বলে কথা। তো এক চুলায় তো চা হচ্ছে, আর এই পাশে রুটিগুলোকে গরম গরম অবস্থায় সবাইকে সার্ভ করে দিব এখনই। তো ভাই যখন এসেছিল তখন মিষ্টি নিয়ে এসেছিল। ভাবলাম মিষ্টি দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে। আর পরোটা দিয়ে আরো বেশি ভালো লাগে। তো রুটি দিয়ে মিষ্টি দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। ওদের সবাইকে দিয়ে দিব এখন। একজন একজন করে আমি এদিকে ডাকছি, আর এক একজনের কোনো খোঁজ নাই খবর নাই, বারবার ডেকে ডেকে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে আমার কাছে। এদিকে আমার বড় ছেলে আবার রুটি খেতে একদমই পছন্দ করে না, আর মিষ্টির কথা শুনলে তো তার মাথা গরম হয়ে যায়। সে মিষ্টি দিয়ে কোনো কিছু খেতেই চায় না, মিষ্টি খেতে চায় না, তাও আবার রুটি দিয়ে পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাবে, এটা তো কখনো ভাবাই যায় না তাকে দিয়ে। তো
তো তাকে আমি আবার এই রুটি খাওয়ার জন্য একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, সে ডিম পোস্ট দিয়ে খেয়ে নিয়েছে। সব শেষে আমি এখানে চা করে নিলাম সবার জন্য। তো চা আবার একটা একটু কম পড়েছে, এরকম কে কে করেন আমার মতো করে যে চা একটু কম পড়লে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করে দেন সমান সমান করার জন্য। তো এই যে মোরগটাকে আমি বাছাই টাছাই করে সবকিছু রেডি করে নিয়ে এসেছি। রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক তাড়াহুড়া ছিল, কারেন্ট ছিল না, সবকিছু মিলিয়ে রান্না বান্না আমি ইচ্ছে করে শেয়ার করিনি, চাইলে শেয়ার করতে পারতাম, কারণ আমি আসলে চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি হাতের কাজগুলোকে শেষ করার জন্য। রাতের বেলা হালকা পাতলা কিছু বাজার নিয়ে এসেছে, এই যে হাট থেকে, হাটবার ছিল, তো হাট থেকে এই সুন্দর সুন্দর ফ্রেশ কিছু সবজি নিয়ে এসেছে। আমি সবসময় বলি যে এমন কিছু সবজি আনবা যা একদম খাওয়া শেষ হয়ে যাবে, খুব বেশি করে সবজি নিয়ে আসার কোনো দরকার নাই। তো এখানে কাঁচামরিচগুলো অনেক সুন্দর ছিল, অনেক ফ্রেশ ছিল। তো কাঁচামরিচগুলোকে এখন বোটা ছাড়িয়ে রাখবো। আগের কিছু কাঁচামরিচ ছিল, ওগুলো এখন পর্যন্ত শেষ হয় নাই, তো এগুলোকে বোটা ছাড়িয়ে পলিথিনে সুন্দর করে বেঁধে রেখে দিব, যাতে হাওয়া বাতাস না ঢুকে ভিতরে, ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু একটাও নষ্ট হবে না। আর এখানে কিছু নতুন আলু আনা হয়েছে। আলুর দাম এত পরিমাণে বেড়েছে কি বলবো, আলু না যেন মনে হয় এক একটা স্বর্ণের খনি। তো আলু আর কেনা হয় না সেইভাবে, আলুর দাম কমলে প্রচুর আলু খাওয়া হবে। আর চা পাতি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটাকে একটু রিফিল করে রাখলাম। চা পাতির দানাগুলো এত সুন্দর, এত বড় বড়, আলহামদুলিল্লাহ। এই চা পাতি ছাড়া আমি খেতেই পারি না, আমি বাহিরের কেনা চা পাতি একদমই খাওয়া হয় না, শুধুমাত্র আমি অনলাইন থেকেই অর্ডার করে আনি। যে আপুটার থেকে অর্ডার করি সেই আপুর চায়ের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। মরিচের বোটাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এখন সুন্দর করে পলি করে আমি ফ্রিজে রেখে দিব। আপনারা যদি এইভাবে মরিচ কখনো সংরক্ষণ করে রাখেন তাহলে দেখতে পারবেন যে মরিচটা আসলে কত বেশি সুন্দর থাকে আর সতেজ থাকে। তারপর এখানে রাতে খাওয়া দাওয়ার জন্য আমি গরম গরম ভাত চুলায় চড়িয়ে দিয়েছি, গরম ভাত, সেই সাথে ডিম ভেজে নিব ভেবেছিলাম। ভাত চুলায় বসিয়ে নিয়ে তারপরে আমি এখানে যতক্ষণ ভাতটা না হয় ততক্ষণ পর্যন্ত ডিম ভাজার যা যা প্রয়োজন সেগুলোকে কেটে কুটে রেডি করে নিয়েছিলাম। আর এই ফাঁকে ভাতও আমার হয়ে গিয়েছে, বসে থাকতে হয়নি। এখন আমি এখানে ডিমগুলোকে ভেজে নিব। 4-5টা ডিম একসাথে ভেজে নিয়েছি। এদিকে আমার ভাই আবার পেঁয়াজ দিয়ে ডিম খাবে না, মানে সে পেঁয়াজটা একদমই পছন্দ করে না, তো এই কারণে তার জন্য আবার আলাদা করে পেঁয়াজ ছাড়া ডিম ভাজতে হবে। আর আমরা আমাদের জন্য পেঁয়াজ পাতা, তারপরে ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি। কি যে মজা লাগে না, এরকম শীতকালে এত ধরনের সবজি থাকে যে অপশনের কোনো শেষ নাই, সবকিছুতেই সব দেওয়া যায়। যেমন ডিমেও দেখছেন পেঁয়াজ পাতা থেকে ধনে পাতা সবকিছু দেওয়া যায়, এরকম করে খেতে তো বেশ ভালো লাগে। তো ডিমটাকে আমরা 4 ভাগ করে নিলাম, আমরা 4 জন। আর এদিকে আমার ভাই যেহেতু আলাদা খাবে, তো তার জন্য আবার আলাদা করে ডিম ভাজবো, তারটা আবার পরে ভাজতেছি। তো আগে আমাদেরটা আমরা একটু ভেজে নিলাম, ভেজে এটা তুলে নিয়ে ওটাকে আলাদা করে ভাজতে হবে। ও তো আর পেঁয়াজ কুচি খাবে না, তো ওকে পেঁয়াজ দেই নাই, শুধু পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে ডিমটাকে ভেজে দিয়েছি। পেঁয়াজের থেকে পেঁয়াজ পাতা খেতে কিন্তু খারাপ লাগে না। এই তো রাতের কাজকর্ম যা ছিল একদম খাওয়া দাওয়া পর্যন্ত সব গুছিয়ে নিয়েছি। তারপরে কি কি করব না করব তা তো আর দেখাবো না, বাট আপনারা ঠিকই বুঝে গিয়েছেন যে খাওয়া দাওয়ার পরেও অনেক অনেক কাজ থেকে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।